এরপরে আমি আরেকটা প্রশ্ন বলে আমার এই আপাতত বক্তব্য শেষ করছি। এটা হলো যেটা নাইম বলেছেন যে সুশীল সমাজ একটা তৃতীয় পক্ষ দাঁড়াবে। দেখেন এখন দাঁড়াবার চেষ্টা করছিলেন কে? রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল হক দাঁড়াবার চেষ্টা করছিলেন, বদিউল আলম মজুমদার সাহেব দাঁড়াবার চেষ্টা করছিলেন, ডক্টর কামাল হোসেন সাহেব। এরা এমন ভাবে অসম্মানিত হয়েছেন। রফিকুল হক সাহেব যখন গত বছর বলছিলেন যে আচ্ছা কোনো সমাধান যদি কেউ না পারো আমি দায়িত্ব নিতে রাজি আছি আমাকে, তখন তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হলো যে আমি কারখালুরে, উনি হারায় গেছে রাস্তায় এবং উনি কারখালুরে বলে চিৎকার করছে। সো সুশীল সমাজ যে এগিয়ে আসবে অসম্মানিত হবার জন্য, তার তো সম্মান আছে, অসম্মানিত হবার জন্য তো কেউ এগিয়ে আসবে। অর্থাৎ আমি বলছি যে পথটা ক্রমে আরো বেশি সংকীর্ণ হয়ে আসছে। নাইম ভাই, আমাদের একটু বিরতি নিতে হচ্ছে। আপনি যদি এই জায়গা থেকে শুরু করেন যে আসলে সুশীল সমাজের দাঁড়ানোর কোনো জায়গা আছে কিনা, আসলে অসম্মানিতই হতে হবে কিনা, আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, আপনি বিরতির আগে আপনার পালা ছিল বলার জন্য, আমাদের আমি প্রশ্ন করেছিলাম রেজন ভাইকে যে বাক স্বাধীনতার কোন রকম কোন ইয়া আছে কিনা, কিন্তু তিনি বললেন যে কয়েকটি বিষয়ে আসলে বোঝা যায় যে সরকারের কিছু না কিছু নিয়ন্ত্রণ আছে। তিনি বলেছিলেন যে লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে, তিনি বলেছিলেন যে ইটিভি বন্ধ হওয়ার ক্ষেত্রে। এবং আমি মোটা দাগে বলবো যে আমাদের সাংবাদিকতার যে মোটা দাগে কোনো নিয়ন্ত্রণ নাই, কিন্তু মানে আমরা যেরকম মানে গেরিলা কায়দায় দেখি নানান রকম, যেমন আমার কাছে এটাও প্রশ্ন যে ইটিভির সম্প্রচারটা যে হচ্ছে না, এটা একটা বড় প্রশ্ন। এটা যেভাবেই বলা হোক যে সরকার অফিসিয়ালি ইটিভি বন্ধ করে নাই, কিন্তু আমি ডেফিনেটলি জানি যে এটা এক ধরনের এটা আয়োজন করা যাতে ইটিভিটা মানে না দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে না দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে যাতে আবার দেখাও যায়, যাতে এটা আইনের ব্যর্থ হিসেবে। এগুলি দুষ্টামি আছে, রাজনীতির দুষ্টামি। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের এইগুলি হচ্ছে কেন, এগুলি সবই তো উপসর্গ। আসলে মূল ব্যাপারটা হলো যে আমাদের গণতন্ত্রে একটা অসুখ আছে, এই অসুখটা বা এটা আহত গণতন্ত্র, এইটার মূল অসুখটার চিকিৎসাটা হচ্ছে না, না হওয়াতে কখনো কখনো উপসর্গ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজকেও যে ঘটনা ঘটছে সেগুলিও উপসর্গ, সেগুলিকেও হয়তো নিয়ন্ত্রণ করা হবে। কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? এটা করা যায় সমাধান করে নিয়ন্ত্রণ, আরেকটা করা যায় নিয়ন্ত্রণ করে সাময়িক সমাধান, আবার যতদিন পারা যায় নিয়ন্ত্রিত সমাধান। কিন্তু এইগুলি কোনোটাই সাস্টেনেবল না। একটা না একটা সময় মূল অসুখের চিকিৎসাটা করতেই হবে। এখন এইটা মানে সরকারি দল, বিরোধী দল, প্রধান দুই দলকে যেমন বুঝতে হবে, কিন্তু আমি কিন্তু আবারও আসব যে ওই যে আমাদের বলা হচ্ছে যে ইয়েতে আমাদের যে সুশীল সমাজের মধ্যে আমরা বিভক্ত, আমাদের বিভক্তিটা বা সাংবাদিকরাও বিভক্ত, কিন্তু আমি আবার আশাবাদী যে আমাদের এই বিভক্তির পরও এই বিভক্তির মধ্যেও বেশ কিছু মানুষ এখনো আছেন যারা চাইলে দাঁড়াতে পারেন। প্রশ্ন উঠেছিল, এখন মনে হয়েছে আপনার প্রশ্নটা ওই যে অপমান, যে সুশীল সমাজ যদি অপমানিত হয় তাহলে তারা করবে কিভাবে। আমি মনে করি এই দেশে যখন অনেক মৃত্যু ঘটছে, ধ্বংস হচ্ছে, অশান্তি বিরাজ করছে, এইরকম একটা সময়ে সুশীল সমাজ কি এমন সমাজ যারা অপমানটুকুও নিবে না, মানে দেশের স্বার্থে, শান্তির স্বার্থে কিংবা মৃত্যু ঠেকাতে? আমি মনে করি যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা 20 জন কিংবা 100 জন কিংবা 200 জন যাই হই না কেন, আমরা যদি একটা উদ্যোগ নেই, আমি মনে করি একটা মরাল প্রেসার ক্রিয়েট করা যায়। আমি কিন্তু বিশ্বাস করি না যে বিএনপি যেটুকু সমাধান চাচ্ছে এইটুকু দিয়ে আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। বিএনপি মোটের উপর তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ন্যূনতম যেটা দরকার একটা নির্বাচনের সুব্যবস্থা, এটা আসলে আরেক কথায় বলা যায় বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়ার একটা সুব্যবস্থা করে দেওয়া, ওই রকম প্রায় শোনায়। আমার মনে হয় যে আমাদের গণতন্ত্রের সুশাসনের জন্য, আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের অসাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি আমাদের যেটাকে আমরা বলি 7-8টা বিষয় আছে, যে দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে, আমাদের মানে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, আমার নারীর ক্ষমতায়ন, আমাদের কিন্তু বেশ কিছু বিষয় আছে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। এগুলি বিষয়ে যদি একসাথে একটা প্যাকেজ সমাধান করা যায়, তাতে যদি 1 বছর, 2 বছর, 3 বছরও বিভিন্নমুখী সংলাপ চলে,
মনে করি যে আগামী 50 বছরের জন্য বাংলাদেশকে এগিয়ে দেওয়া যাবে। নাইম ভাই, আপনি এই বিষয়টিতে যদি একটু মতামত দেন। আমরা ইকবাল ভাইকে এটি জিজ্ঞেস করতে পারি যে সরকার দলের শরিকদের একজন জাসদ নেতা মনিউদ্দিন খান বাদল রাজনৈতিক সহিংসতা ঠেকাতে প্রয়োজনে বুকে গুলি করার মতো পদক্ষেপের কথা জানিয়েছেন। আপনি এই ধরনের কথা আমাদের জন্য কতটা শুভকর, এই ব্যাপারে যদি আপনি মন্তব্য করতেন। এটা তো ওই রকমই, কাউকে গুলি করে ফেলার মতোই এটা একটা মানে সমর্থন করার মতো প্রপোজিশন না। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে এই গুলি ঠেকানোর উভয় পক্ষের গুলি ঠেকাইতে হবে, দুই পক্ষের। আমি একটা কথা বলি, ইদানিং খেয়াল করা যায় ছোট্ট উন্নতি, এই যে বাসে আগুন দেওয়া হয়, এগুলি একটা জিনিস আমি খেয়াল করেছি যে এবার বাস থেকে মানুষ নামিয়ে তারপর আগুনটা দেওয়া হয়। তো এই উন্নতিটা কোনো স্বস্তি প্রকাশ করতে পারছি না, কিন্তু এটা চোখে পড়ছে। আমার দাবি হলো যে আমাদের সুশীল সমাজকে, নাগরিক সমাজকে, মধ্যপন্থার নাগরিক সমাজ বলবো না, যাদের নাকি বিবেক এখনো জাগ্রত আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। ইকবাল ভাই, যদি এরকম নাগরিক সমাজ এগিয়ে আসে, আপনি সেই নাগরিক সমাজে যোগ দেবেন কিনা? অবশ্যই। যে নাগরিক সমাজ নৈর্ব্যক্তিকভাবে কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র দেশের শান্তি, কাউকে সাপোর্ট বা কাউকে বিরোধিতা করার জন্য নয়, সেরকম যদি হয়, আপনি যেমন রেজওয়ান বলল অপমানিত হওয়া, নাইম ঠিকই বলেছে, দেশের স্বার্থের উপরে তো মান অপমানের বিষয় নয়, মান অভিমান, মান অপমান এগুলি কিছুই না। যেমন ধরুন এক সময় যখন আমাদের এখানে পূর্ব পাকিস্তান যখন ছিল, তখন এখানে দাঙ্গা লাগলো। সেই সময় আমাদের সম্পাদক, সিনিয়র সাংবাদিক সবাই জাতীয় প্রেস ক্লাব থেকে এবং রাজনীতিবিদরা সবাই মিলে একসাথে দাঙ্গা বিরোধী রুখে দাঁড়াও পূর্ব বাংলা বলে তারা নেমে পড়লো দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আজকে যদি সেই ধরনের বিবেকবান ব্যক্তি যদি থাকে, আমি আবার বলতে চাই, কারণ মানুষ দেখতে চায় কার পিছনে আমি যাব। রাইট ইকবাল ভাই, আমি যদি সর্বশেষ ঘটনাটির কথা বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ক্লাবে গেলেন, তার সাথে সাংবাদিক নেতাদের একাংশ, শওকত মাহমুদ এবং রুহুল আমিন গাজীর নেতৃত্বে আমরা সাংবাদিক নেতাদের, সিনিয়র সাংবাদিক নেতাদের একাংশকে দেখলাম। আপনাকে সহ আপনার নেতৃত্বে আবার কিছু সাংবাদিক নেতৃবৃন্দকে দেখলাম আপনারা পাল্টা বিবৃতি দিচ্ছেন, পাল্টা অবস্থান নিচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু বলতে চাই আপনাকে, যেমন ধরুন আজকে প্রেস ক্লাবের কেন আমাদের এই পজিশনটি নিতে হয়েছিল। প্রেস ক্লাবটি আমরা ওই সময় বলেছি, প্রেস ক্লাবে জাতীয় নেতৃত্ব অতিথি হিসাবে যাবেন, সেখানে যাবেন, তারা কথা বলবেন, সেখানে আমাদের সাথে মত বিনিময় করবেন, প্রেস কনফারেন্স করবেন, সবই করবেন, কিন্তু তিনি রাত্রি যাপন করার জন্য কিন্তু প্রেস ক্লাবটি নয়। প্রেস ক্লাব স্ট্রেট ফরওয়ার্ড, এটা কোনো রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন নয়। সেই হিসাবে আমরা এটাকে আমরা কিন্তু সেই সময় বলেছি যে তিনি কেন, যে কোনো রাজনীতিবিদ একজন অতিথি হিসেবে যাওয়ার তার অধিকার আছে, প্রেস ক্লাবে যাবেন। এবং যদি প্রেস ক্লাবে একটা গেস্ট হাউস থাকতো, অতিথি হিসেবে আমি মেম্বার, আমরা ওখানে এটা করেছি। এটাকে যদি ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দুঃখিত হব। আপনারা যারা আমরা বলেছি যে আমরা কিন্তু সেই সময় বলেছি যে জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবেন, অতিথি হিসাবে থাকবেন ইত্যাদি, কিন্তু রাত্রি যাপন নয়, কারণ এটা প্রেস ক্লাবের ঐতিহ্যের বিরুদ্ধে, গঠনতন্ত্রের বিরুদ্ধে, এবং যিনি থাকছেন তার নিজের সম্মানের জন্য এটা। আমি এই ব্যাপারে আর ফার্দার বলতে চাই না, কারণ আমি মনে করি এর ফলে যেটা হয়েছে, যারা এই কাজটি করেছেন তারা প্রেস ক্লাবের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছেন এবং মির্জা ফখরুল সাহেবকেও কিন্তু তারা অপমানিত করেছেন। বিপন্ন লোক ধরেন অ্যারেস্ট হতে পারে, বিপদে পড়তে পারে, এরকম একজন লোক যদি থেকে থাকে তাহলে কি হয়? না, এরপরেও ক্রিমিনালরাও থাকবে। ভাই রেজওয়ান ভাই, এটা যদি আপনি একটা एग्जांपल আমি আসছি। এখানে যে জিনিসটা হচ্ছে, তিনি জাতীয় নেতা, রাজনীতিবিদ, তিনি কিন্তু পলাতক আসামি নন, তিনি বিপন্ন নন। গ্রেপ্তার হওয়া, গ্রেপ্তার থেকে বেরিয়ে যাওয়া রাজনীতিবিদদের এটা একটা নিত্যনৈমিত্তিক। সামনে তো আবার কি জানি প্রজন্ম তারা একটা জিনিস আছে, সেরকম থ্রেট কিন্তু ছিল না। উনি সেখানে পুলিশের ইয়ের জন্য। আরেকটা কথা আমি শুধু একটা শেষ বলে দিচ্ছি। রেজওয়ান বলছে যে আজকে যেটা হচ্ছে, যে অবরোধ হচ্ছে, ওনারা বসে আছেন কিন্তু অবরোধ হচ্ছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাই, অবরোধটা আমাদের নির্মলদার ভাষায় বলতে হয় হরতাল হয়েছে, হরতাল হয়নি। অবরোধটা এখন যেটা চলছে বা আমাদের দেশে এখন যে হরতালগুলো হয়, সেগুলো কিন্তু ভয়তাল বলেন বা ভীত সন্ত্রস্ত। আর সবচেয়ে বড় জিনিসটি সেটি হলো যে একটি শান্তিপূর্ণ মিছিল হচ্ছে, ধরেন সেখান থেকে যদি কেউ ঢিল মারতে চায় রেজওয়ান সিদ্দিকীর গাড়িতে,